হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইংলিশ মিন্ট একাডেমি চ্যানেল। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর লেসন 4 থেকে শুরু করব। এখানে মাই ওন ট্রু ফ্যামিলি যে পোয়েমটি আছে রিটেন বাই টেড হিউজেস, এই টেড হিউজের লেখা কবিতাটির যে গ্রামার পোর্শন সেটা আমি তোমাদের শেখাবো। আমার আগের ভিডিওতে লেসন 1, লেসন 2, লেসন 3-এর সমস্ত গ্রামার তার সলিউশন করে দেখিয়েছি আমি, তোমরা ওটা দেখে নেবে। আর যারা ওটা দেখেছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলো আমরা আজকে শুরু করি। এখানে দেখো আমাদের পেজ নাম্বার 34-এ কোশ্চেন নাম্বার 4 সেখানে লেখা আছে চেঞ্জ দ্য ফলোয়িং ইনটু ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ করতে হবে, তাহলে আছে কি ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট আর ইনডাইরেক্ট এই দুটো স্পিচ হলো আমাদের গ্রামার পোর্শনে ন্যারেশন নামে পরিচিত, যার জন্য আমরা অনেক সময় বলে থাকি ন্যারেশন চেঞ্জ। তো আমরা এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তর করব, আর সেই সময় তার কি নিয়ম সেটিও আলোচনা করব, ঠিক আছে? এখানে বলছে রাহুল আস্কড দীপা, উইল ইউ গো টু স্কুল টুডে। এখানে দেখো একটি কমা দিয়ে আবার ক্যাপিটাল লেটার দিয়ে একটা স্পিচ শুরু হয়েছে, এটা একটি সেন্টেন্স। উইল ইউ গো টু স্কুল টুডে, এই সেন্টেন্সটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? ইনভার্টেড কমার মধ্যে আছে। এই অংশটিকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর এই অংশটুকুকে বলা হয় রিপোর্টিং পার্ট, তার ভার্বটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এইটা সবসময় মনে রাখতে হবে যখন আমরা ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচ করব অথবা ইনডাইরেক্ট স্পিচকে ডাইরেক্ট স্পিচে পরিণত করব। ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচ করার যে নিয়ম, ঠিক তার উল্টোটা হবে ইনডাইরেক্টকে ডাইরেক্ট করার। এখানে আমরা দেখছি যে এই আস্কড ভার্বটি হলো পাস্ট ফর্ম। যখন এই রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্ম হয় তখন ন্যারেশনের নিয়ম অনুযায়ী রিপোর্টেড স্পিচকেও ইনডাইরেক্ট করতে পাস্ট ফর্মে আনতে হয়। আর একটি কথা, যখন এখানে এইরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তখন আমরা এখানে এই ইনভার্টেড কমা তুলে দিয়ে এখানে ইফ অথবা হোয়েদার ব্যবহার করব। এটা হচ্ছে প্রাথমিক রুল। তো চলো আমরা সেটা করি। এখানে অ্যান্সারে প্রথমে আসবে রাহুল আস্কড দীপা। বেশ, এবার ইফ অথবা হোয়েদার বলেছিলাম। ইফ লেখার পর আমরা এখানে দেখব কি আছে, এটাকে কি করব, এটাকে কি ইন্টারোগেটিভে রাখবো? না, এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব। সেখানে দেখতে হয় সাবজেক্ট কে আছে, ইউ আছে। এই ইউ কাকে ফলো করছে? দীপাকে। রাহুল জিজ্ঞেস করছে উইল ইউ, কাকে জিজ্ঞেস করছে? দীপাকে। তাহলে ইউ হচ্ছে দীপা, এই নাউনের প্রোনাউন। এবার যখন আমরা এখানে আনবো তখন কি হবে, এই যে মনে রাখতে হবে যে রিপোর্ট করছে মানে যে ইনডাইরেক্ট করছে বা ইনডাইরেক্টকে ডাইরেক্ট করছে সে তখন কিন্তু এই ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন কেউ নেই, সে তৃতীয় আরেকজন ব্যক্তি। হ্যাঁ, তার দিক থেকে তখন কি হবে, দীপা কি হবে? শি। দীপার সাবজেক্ট প্রোনাউন হবে, সাবজেক্টিভ প্রোনাউন হবে শি, ঠিক আছে? তো সেই অনুযায়ী এখানে হবে ইফ শি। এবার এখানে কি আছে, অক্সিলারি ভার্ব উইল। সেই অক্সিলারি ভার্ব তখন এখানে হয়ে যাবে কি হয়ে যাবে, উড। অক্সিলিয়ারি উইল হয়ে যাবে উড। তাহলে রাহুল আস্কড দীপা ইফ শি উড। এইবার এই সমস্ত যে মোডাল শুড উড, তারপরে কিন্তু যে মূল ভার্ব থাকে সেটি প্রেজেন্ট ফর্মেই থাকে, এটা মনে রাখতে হবে। আমি তোমাদের বলেছিলাম এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট হলে এটিও পাস্ট হয়, এইখানকার টেন্স পাস্ট হবে।
আর টেন্স পাস্ট করতে গিয়ে সবসময় যে প্রিন্সিপাল ভার্ব পাস্ট হবে তা নয়, উড মোডাল পাস্ট মানেই আমার স্পিচটি পাস্ট টেন্সের ফর্মেই থাকছে। তাহলে উডের পরে আমরা বসাবো হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম কী হবে, গো। তাহলে ইফ শি উড গো টু স্কুল। এরপরে দেখো টুডে আছে, এই যে টুডে ন্যারেশনের নিয়ম মেনে টুডে থাকলে দ্যাট ডে হয়, দ্যাট ডে। এটা যখন হলো তখন এই জিজ্ঞাসা চিহ্ন থাকে না, এখানে ফুল স্টপ বসে। তাহলে উত্তরটা হলো রাহুল আস্কড দীপা ইফ শি উড গো টু স্কুল দ্যাট ডে। পরের প্রশ্ন বি নম্বরে দেখো, রিতা সেড টু আয়েশা প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এই যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এই সেন্টেন্সটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে অনুরোধ আছে, এরকম রিকোয়েস্ট থাকলে কি হয়, আর এইখানে সেটা বসাতে হয়, মানে লিখতে হয়। সেড টুর পরিবর্তে আমরা লিখব রিকোয়েস্ট, কিন্তু এই সেড পাস্ট টেন্স, রিকোয়েস্ট হয়ে যাবে রিকোয়েস্টেড। তাহলে আমরা লিখব রিতা রিকোয়েস্টেড আয়েশা। এবার এখানে যেমন আমরা ইফ বসিয়েছি, এখানে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে, এই ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে রিপোর্টেড স্পিচে তখন এখানে একটা টু বসে। তাহলে রিতা রিকোয়েস্টেড আয়েশা টু। এবার তারপরে ভার্বটা চলে আসে টু ইনফিনিটিভ ফর্মে, ঠিক আছে, কারণ টু এর পরে পাস্ট ফর্ম বসবে না, যদিও এখানে পাস্ট ফর্ম আছে, এটা মনে রাখতে হবে। তাহলে টু গিভ। এইবার এখানে আছে মি। এই যে এই মি কাকে ফলো করছে সেটা দেখতে হবে। রিতা আয়েশাকে বলেছে প্লিজ গিভ মি, তাহলে এই মি হচ্ছে ফলো করছে রিতাকে। তাহলে তখন এটি কোন ফর্মে আছে, অবজেক্টিভ ফর্মে, প্রোনাউনের। তাহলে রিতার অবজেক্ট কি হবে, রিতার সাবজেক্টিভ প্রোনাউন শি, আর শি এর অবজেক্টিভ হবে হার। তাহলে টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার হয়ে গেল। এবার সি নম্বর কোশ্চেন, দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য লিটল গার্ল। এবার ইনভার্টেড কমায় কি আছে মধ্যে, মে ইউ বি হ্যাপি। দেখো এখানে উইশ করা, এই উইশ করা এইরকম সেন্টেন্সকে আমরা বলে থাকি অপটেটিভ সেন্টেন্স। তাহলে এবার চলো আমরা কিভাবে করছি দেখি। প্রথমত এখানে দেখো দ্য ওল্ড ম্যান টোল্ড, এই জায়গাটা আমরা উইশ লিখব, উইশের পাস্ট টেন্স উইশড। তাহলে অ্যান্সার হবে দি ওল্ড ম্যান উইশড দ্য লিটল গার্ল, দ্য লিটল গার্ল। এবার অপটেটিভ সেন্টেন্স থাকলে কমা ইনভার্টেড কমা উঠে কি বসে সে জায়গাটায়, দ্যাট বসে, দ্যাট। এইবার এখানে সাবজেক্ট চলে আসবে, মনে থাকবে তো, সাবজেক্ট আছে কে, ইউ। এই ইউকে কাকে ফলো করছে, লিটল গার্লকে। লিটল গার্লের সাবজেক্ট কি, কারণ এটা তো সাবজেক্টিভ ফর্মে আছে, তাহলে হবে শি, শি। এইবার এই মোডাল তার চেঞ্জ হবে, কারণ এটি পাস্টে আছে। মেয়ের পাস্ট ফর্ম আমরা এখানে মাইট ব্যবহার করব, শি মাইট, এরপরে বি। এখানে যেমন উড পাস্ট টেন্স পাস্ট ফর্মের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, এখানেও ঠিক তাই। মাইট এই মোডালের পরে, এটা পাস্ট ফর্ম যেহেতু
তাই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলো, শি মাইট বি হ্যাপি। এই হচ্ছে আমাদের কোশ্চেন নম্বর 4-এর ডাইরেক্ট স্পিচগুলোকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করা হলো। আরেকটি লক্ষ্য রাখবে, সেটি হলো এই যে ন্যারেশন চেঞ্জের সময় সবসময় কিন্তু তার মিনিং, তার এক্সপ্রেশন, মোড অফ এক্সপ্রেশনটা মূল বিষয়, এটা লক্ষ্য করতে হবে। সেটার উপর ভিত্তি করেই কিন্তু দেখো আমাদের রিপোর্টিং ভার্বগুলো চেঞ্জ হচ্ছে ইনডাইরেক্ট করার সময়। কেমন? এখানে কোশ্চেন ছিল আস্কড হয়েছে, এখানে রিকোয়েস্ট ছিল রিকোয়েস্ট হয়েছে, এখানে উইশ ছিল উইশড হয়েছে। ঠিক আছে, এবার আমি পরবর্তী কোশ্চেন নম্বর তোমাদেরকে শেখাবো। তো স্টুডেন্ট, এবার আমাদের কোশ্চেন নম্বর 5। তো এখানে পেজ নাম্বার 34-এ একটা প্রশ্ন আছে আর 35-এ বাকি দুটো প্রশ্ন আছে। এখানে আমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ এই ব্র্যাকেটে যেরকম ডাইরেকশন দেওয়া আছে সেই ডাইরেকশন অনুযায়ী বা ডিরেকশন অনুযায়ী আমরা অ্যান্সার করব। এখানে প্রথমে বলেছি রঞ্জন সেড, কমা ইনভার্টেড কমার মধ্যে আছে, হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ, জিজ্ঞাসা চিহ্ন, ইনভার্টেড কমা শেষ। তারপরে বলা হয়েছে চেঞ্জ ইনটু অ্যাফার্মেটিভ। এখন এখানে অ্যাফার্মেটিভ কোনটিকে করতে হবে? এই যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি আছে সেইটিকে অ্যাফার্মেটিভ করতে হবে। তো অবশ্যই সেখানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে না, হু দিয়ে প্রশ্ন থাকবে না, অক্সিলিয়ারি ভার্ব ডাজ আগে আসবে না, এগুলো মাথায় রাখতে হবে। এবার আমি যেহেতু চেঞ্জ করব, তাহলে আমাকে তো মনে রাখতে হবে যে এই যে ভাষা, মানে এই যে সেন্টেন্সটি রঞ্জন বলেছে সেই মিনিংটা তো ঠিক রাখতে হবে, সেই এক্সপ্রেশনটাও করতে হবে। তাহলে আমাকে আগে এই মিনিংটা ভালো করে বুঝতে হবে। এই যে হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ, এই সেন্টেন্সের একটা তাৎপর্য বা ইনার মিনিং হচ্ছে যে এমন কেউ কি আছে, আসলে এমন কেউই নয়। কে রবীন্দ্রনাথের নাম জানেন না? মানে সবাই রবীন্দ্রনাথের নাম জানেন। কে রবীন্দ্রনাথের নাম জানেন না, এই ধরনের যে প্রশ্ন, আমরা ইংরেজিতে সেই রকম সেন্টেন্সকে বলে থাকি ইন্টারোগেটিভ নেগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যখন আমরা অ্যাফার্মেটিভ করব, তখন ইনার মিনিংটা অবশ্যই লক্ষ্য করব, সেটা ফলো না করলে হবে না। এই যে বলছে কে না রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানেন, এখানে রবীন্দ্রনাথ বলতে রবীন্দ্রনাথ ট্যাগর, তো কে না জানেন তার মানে সকলেই জানেন, এইটা হলো ইনার মিনিং। তখন আমরা অ্যাফার্মেটিভ করতে গেলে লিখব রঞ্জন সেড। ঠিক আছে, এখানে কিন্তু আমরা প্রশ্নের অন্য কলেবর চেঞ্জ করব না, যেমন আছে তেমনই রাখবো, সেড। তারপরে এখানে লিখব এভরিবডি। হ্যাঁ, এভরিবডি নোজ। তখন নোকে আমরা নোজ করব, এটি প্রেজেন্ট টেন্সে আছে, ডাজ যেহেতু থাকলো না, এইবার নো ভার্বের সঙ্গে এস যোগ হবে, নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ। ঠিক আছে, এই হচ্ছে এ নম্বর প্রশ্নের উত্তর। পরে আমাদের বলা হয়েছে সঙ্গীতা রানস ফাস্টার দ্যান এনি আদার গার্লস ইন হার ক্লাস। বলেছে রিরাইট ইউজিং পজিটিভ ডিগ্রি অফ ফাস্টার। তাহলে ফাস্টার এখানে আছে, ফার্স্ট এই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফাস্টার, ফার্স্ট, ফাস্টার, ফার্স্টেস্ট।
তো পজিটিভ ফর্ম হচ্ছে ফার্স্ট। এবার দেখো সঙ্গীতা রানস ফাস্টার দ্যান এনি আদার। ফাস্টার দ্যান এনি আদার তার মানে এইটিকে যদি আমি অন্যভাবে বলি, তার মানে দেয়ার ইজ নো গার্লস, দেয়ার ইজ নো গার্লস ইন হার ক্লাস। রান অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা। ঠিক আছে, এমন কেউ নেই যে সঙ্গীতার মতো ভালো, দ্রুত, এখানে ফার্স্ট মানে দ্রুত, সঙ্গীতার মতো দ্রুত দৌড়তে পারে। তাহলে এনি আদার যখন থাকছে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, তখন পজিটিভ আনতে গেলে আমরা এখানে নো আদার, এটা মনে রেখো। আবার বলছি, কম্পারেটিভ ডিগ্রিতে এনি আদার, তাকে যখন পজিটিভ ফর্মে নিয়ে আসব তখন এনি আদারের স্থলে হবে নো আদার। ঠিক আছে, আর এইখানে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা কম্পারেটিভে যেমন দেন আছে, সেই দেন বাদ করে অ্যাজ ফার্স্ট অ্যাজ পজিটিভ ডিগ্রি অ্যাজ। ঠিক আছে, দেখো কি লিখছি। তাহলে আমরা শুরু করব কিভাবে, নো আদার বা দেয়ার ইজ নো গার্লস, এভাবেও করা যায়। তাহলে কিভাবে করব, নো আদার গার্লস, নো আদার গার্লস। এখানে নো আদার গার্ল ইন হার ক্লাস। কেমন? তারপরে এখানে এটা কিন্তু সিঙ্গুলার ফর্মে, নো আদার গার্ল ইন হার ক্লাস, এর মানেই হচ্ছে তার ক্লাসের কোনো একজনও আর অন্য কেউ, নো আদার। এটা কিন্তু সিঙ্গুলার। এখানে যদি আমরা পার্সন চুজ করি যে এটা সিঙ্গুলার না প্লুরাল, তাহলে এটা সিঙ্গুলার। নো আদার গার্ল ইন হার ক্লাস, এখানে লিখব রানস। ঠিক আছে, এইবার বলেছিলাম পজিটিভ ফর্মের আগে অ্যাজ বসবে, তারপরে পজিটিভ ফর্ম মানে পজিটিভ ডিগ্রি, তারপরে অফ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাজ ফার্স্ট অ্যাজ সঙ্গীতা। এই হচ্ছে বি কোশ্চেনের অ্যান্সার। নো আদার গার্ল ইন হার ক্লাস রানস অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা। তারই কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে সঙ্গীতা রানস ফাস্টার দ্যান এনি আদার গার্লস ইন হার ক্লাস। আশা করছি বুঝতে পারছো। মনে রাখবে যে রুলসগুলো বলছি, ধরে ধরে মনে রাখবে, আর আমার ভিডিওতে দরকার হলে আবার পুনরায় সেটা ব্যাক টেনে দেখে নেবে। দেখো পরে যেটা, কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল। কোশ্চেন নাম্বার সি, এখানে বলছে রিরাইট ইউজিং নাউন ফর্ম অফ ব্লেমড। তাহলে এই ব্লেমড এমনিতেই তো পাস্ট টেন্সে আছে, একে ভার্ব ফর্মে করে, কিন্তু ব্লেমডের তুমি যদি নাউন ফর্ম ধরো সেটাও কিন্তু এইটাই হয়, ব্লেম। তাহলে আমার এখানে ব্লেম বসাতে গেলে কি করতে হবে, একটা ভার্ব তো আনতে হবে। তখন ব্লেমড এই ভার্বটাকে, ব্লেম নাউনকে রেখে আমরা এখানে পুট বসাতে পারি, পুট ব্লেম। ঠিক আছে, তারপরে একটা প্রিপোজিশন আসবে অন, সেটাকে আমরা পরে বসাবো। তাহলে এখানে আমরা লিখব কি, কৌশিকী পুট, ভার্ব হলো, এবার নাউন অবজেক্ট ফর্মে যাবে, পুট ব্লেম। এইবার একটা অন নেব, অন হার
friend, FRIEND. এবার put blame on her friend, তারপরে বাকি অংশটুকু for the trouble, for the trouble, TROUBLE. এই হচ্ছে কৌশিকী পুট ব্লেম অন আর ফ্রেন্ড ফর দি ট্রাবল, এই কোশ্চেন নাম্বার 5-এর ডু অ্যাজ ডাইরেক্টেডের কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা পরবর্তী গ্রামারে যাব। দেখো স্টুডেন্ট, এখানে তোমাদের আরেকটা জিনিস আমি একটু বলে দিই। যদি তোমরা এখানে লিখতে চাও যে প্রথমে আমি লিখেছিলাম কি যে নো আদার গার্ল, এভাবে লিখেছিলাম তো, তারপর লিখেছিলাম ইন হার ক্লাস। তো তোমরা যদি মনে করো মানে কি এই জায়গাটা কেউ যদি হারের জায়গায় সঙ্গীতা দেয় সেটিও হবে। কীরকম? ইন সঙ্গীতাস ক্লাস, সঙ্গীতা, এরকম সঙ্গীতাস ক্লাস, তাও হবে। কিন্তু সেক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে তখন এখানে লিখতে হবে নো আদার গার্ল ইন সঙ্গীতাস ক্লাস রানস অ্যাজ ফাস্ট অ্যাজ, বলে তখন আর সঙ্গীতা লেখা যাবে না। তখন আমরা এর আগেরটাতে এইখানে আমরা সঙ্গীতা লিখেছিলাম অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা, এখানে লিখব অ্যাজ ফাস্ট অ্যাজ শি। এটা তোমাদের মনে রাখতে হবে। যদি কেউ এরকম করে থাকো যে নো আদার গার্ল ইন সঙ্গীতাস ক্লাস রানস অ্যাজ ফাস্ট অ্যাজ শি, তাও হবে। ঠিক আছে, মনে থাকবে তো? তো স্টুডেন্ট দেখো, এইখানে আমরা এবার লেসন 5-এ প্রবেশ করলাম। ঠিক আছে, আমাদের লেসন 5-এ এই একটি গ্রামার পোর্শনের প্রশ্ন আছে। এই প্রশ্ন কোশ্চেন নাম্বার 10। এখানে কি বলা হচ্ছে? চেঞ্জ ইনটু কোশ্চেন্স অ্যাজ ডাইরেক্টেড। অর্থাৎ এখানে চারটি কোশ্চেন আছে। এই চারটি প্রশ্নে তাদের যে ডিরেকশানগুলো দেওয়া আছে সেই অনুযায়ী পরিবর্তন করতে হবে। ঠিক আছে, কিন্তু শুরুতেই বলে দিয়েছে চেঞ্জ ইনটু কোশ্চেন, মানে প্রত্যেকটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। এখন দেখি কোনটাকে কোন ইন্টারোগেটিভ বা কিভাবে করতে বলেছে। এখানে বলেছে ইনফরমেশন কোশ্চেন, আমি এটা সংক্ষেপে লিখেছি কিউ দিয়ে, ইনফরমেশন কোশ্চেন ইউজিং হোয়ার ব্যবহার করতে হবে। মানে তুমি এই সেন্টেন্সটিকে শঙ্খ লিভস ইন আলিপুরদুয়ার, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স। একে আমরা পরিণত করব ইন্টারোগেটিভ সেন্টেন্সে, কিন্তু সেখানে ইউজ করব হোয়ার। তো নর্মালি আমরা এইটাকে যদি আমরা হোয়ার দিয়ে ইনফরমেশন কোশ্চেন, মাথায় রাখবে, মানে যার উত্তর হবে এটি, তাহলে আমরা কোন কোশ্চেন করলে কেউ অ্যান্সার এইটি দেবে যে শঙ্খ লিভস ইন আলিপুরদুয়ার। তো তখন হোয়ার, এই WH ওয়ার্ডের পরে আমাদের একটি অক্সিলারি ভার্ব নিতে হবে অ্যাকর্ডিং টু দ্য টেন্স অনুযায়ী। এখানে লিভস হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট। তাহলে আমরা এখানে দেখব সাবজেক্ট কে আছে? শঙ্খ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে আমাদের ডাজ বসবে। যদি এটি প্লুরাল হতো এখানে আমরা ডু লিখতাম। আচ্ছা, এরপরে কি? হোয়ার ডাজ, এখানে দিয়েছে মেন ভার্ব হচ্ছে লিভ। হ্যাঁ, তাহলে আমরা এইবার সাবজেক্ট কই? তাহলে আমরা এখানে সাবজেক্ট বসাবো আগে। হোয়ার ডাজ শঙ্খ
হোয়ার ডাজ শঙ্খ, এর পরে আসবে মেন ভার্ব লিভ। ঠিক আছে, হোয়ার ডাজ শঙ্খ লিভ। এই যে প্রশ্ন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেমন চেয়েছিল তেমন তৈরি হয়ে গেল। হোয়ার ডাজ শঙ্খ লিভ, তার উত্তর হচ্ছে শঙ্খ লিভস ইন আলিপুরদুয়ার। এরপরে কি আছে? দে হ্যাভ গন টু এ পিকনিক, এটাও একটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ। এখানে বলছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং হোয়ার, এখানেও হোয়ার ব্যবহার করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এখানকার মতো বলে দেয়নি যে একটা ইনফরমেশন কোশ্চেন হতে হবে যার অ্যান্সার হবে এটি, এখানে তা বলা নেই। এবার দে হ্যাভ গন টু এ পিকনিক, তাহলে আমরা এখানে কি করব? প্রথমেই এই হোয়ার যেহেতু ব্যবহার করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ করার জন্য যখন WH ওয়ার্ড ইউজ হয় তখন সেটি শুরুতেই বসে, অ্যাট দি ভেরি বিগিনিং। তাহলে এখানে হোয়ার এলো। এইবার একই বিষয়, সেটি হলো অক্সিলারি ভার্ব আনতে হবে। এটি কোন টেন্সে আছে? হ্যাভ গন। এটি দেখে বুঝতে হবে তোমাকে যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। কেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী হ্যাভ বা হ্যাজ অক্সিলারি ভার্ব হয়, তারপরে থাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন এখানে আছে হ্যাভ গন, গো ওয়েন্ট গন। তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে অক্সিলারি ভার্ব নেব, কিন্তু কি ফলো করব? দেখব সাবজেক্ট কি আছে, সাবজেক্ট কোন পারসন? দে, থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে আমরা এখানে শঙ্খতে এইচ হবে, শঙ্খ লিভ। তো যাই হোক, যেটা বলছিলাম, তাহলে হোয়ার এখানে দে যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে আমরা এখানে হ্যাভই লিখব, হ্যাভ, হোয়ার হ্যাভ। ঠিক আছে, তারপরে দে গন। ঠিক আছে, হোয়ার হ্যাভ দে গন। এই প্রশ্ন হোয়ার হ্যাভ দে গন, তখন কিন্তু দে হ্যাভ গন টু এ পিকনিক। পরের দেখো আছে আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এটিকে সিম্পল কোশ্চেন ইউজিং ডিড, ডিড ব্যবহার করে সিম্পল কোশ্চেন করতে বলেছে। তো সেখানে আমরা কি লিখব? ডিড ব্যবহার করতে গেলে, ডিড তো একটা অক্সিলারি ভার্ব। এবার অক্সিলারি ভার্ব কোশ্চেনে আগে এখানে আমাদের কোনো WH ওয়ার্ডও ব্যবহার করতে বলেনি। আর আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হাঁ বোধক, হাঁ সূচক। তো আরও ভালো বাংলায় বলা যায় যে সদর্থক বাক্য। তো আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, প্রশ্নটা কি হতে পারে? প্রশ্নটা হতে পারে যে তুমি কি কাল স্কুলে গিয়েছিলে? তার উত্তরে কিন্তু এটি আসে। দেখো, আমরা সবসময় প্রশ্ন করার সময় এটাই লক্ষ্য রাখছি যে এমন কোশ্চেন করব যার অ্যান্সার হবে আমার মূল সেন্টেন্সটি। তো ডিড, কেন ডিড? এই যে ওয়েন্ট পাস্ট টেন্সে আছে, তো পাস্ট ফর্ম অফ ওয়ার্ডের ক্ষেত্রে ডু অক্সিলারি ভার্বের পাস্ট ফর্ম ডিড এমনিতেই বসে, তারপরে এখানে তো আমাদের বলেই দিয়েছে। তাহলে ডিড, এবার ইউ, তারপরে কি হবে? ওয়েন্টের মূল ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। কেন? এখানে যখন অক্সিলারি ভার্ব ডিড হয়, এটাও মনে রেখো, যখনই ডিড অক্সিলারি ভার্ব হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মূল ভার্ব কি হয়? প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে থাকে। তাহলে ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে?
জিজ্ঞাসা চিহ্ন। ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? অ্যান্সার, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এরপরে আছে তিয়া স্টাডিজ ইন ক্লাস 10। এটাও ইনফরমেশন কোশ্চেন, কিন্তু ইউজিং WH। তখন শুরুতেই বলেছি WH কোশ্চেনটাকে অ্যাট দি ভেরি বিগিনিং লিখতে হয়, অর্থাৎ একদম শুরুতে। তাহলে এখানে হুইচ, এই হুইচের পর এখানে অক্সিলারি ভার্ব দরকার, কিন্তু দেখো এখানে আছে তিয়া স্টাডিজ, এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে, ইন ক্লাস 10। যখন এরকম ইনফরমেশন কোশ্চেন উইথ হুইচ আসে তখন কিন্তু এখানে অক্সিলারি ভার্বের প্রয়োজন পড়ে না, সরাসরি হুইচ বলে নাউন ফর্মটা আসে। তার কারণ আছে, সেটা হচ্ছে এইখানে হুইচটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, মনে থাকবে তো। যেখানে ইন্টারোগেটিভ কোশ্চেন করার সময় আমাদের WH ওয়ার্ড অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, সেখানে কিন্তু তারপরেই নাউনটিকে আমরা নিয়ে আসবো, সেখানে অক্সিলারি ভার্বের দরকার নেই, এই কথাটি মনে রেখো। তাহলে এখানে আমরা কি আনবো? হুইচ ক্লাস, হুইচ ক্লাস, ঠিক আছে। এইবার অক্সিলারি ভার্ব, সাবজেক্টকে তিয়া, টেন্স কি প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে এখানে ডাজ, ডু, তা ডাজ হয়ে যাচ্ছে, যেহেতু তিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হুইচ ক্লাস ডাজ তিয়া তারপরে স্টাডি। ইন, এই ইন এখানে দিলাম কেন? এখানে দেখো কোনো প্রিপোজিশন আমি ব্যবহার করিনি। এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, অনেকে দেখবে এইভাবে লিখে, অনেক গ্রামারিয়ান, ইন হুইচ, ইন হুইচ ক্লাস ডাজ তিয়া স্টাডি, ঠিক আছে। এখানে অনেকে এইভাবে লিখে থাকে, তো সেটিও কারেক্ট। এবারে আমাদের পরবর্তী গ্রামার হচ্ছে নেক্সট লেসনে। নেক্সট লেসন হচ্ছে লেসন 6। দেখো এটা হচ্ছে পেজ নাম্বার 48। পেজ নাম্বার 48, আর এর কোশ্চেন আছে হ্যাঁ, পেজ নাম্বার 51। সেখান থেকে গ্রামার শুরু হচ্ছে। কোশ্চেন নাম্বার 4, সেখানে আমাদের করতে হবে ডু অ্যাজ ডাইরেক্টেড। ডু অ্যাজ ডাইরেক্টেড মানে ওই ব্র্যাকেটের মধ্যে সেন্টেন্সের পাশে যেরকম ডিরেকশনগুলো দেওয়া থাকে, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 4-এ আমরা শুধু ABC করে লিখলেই হবে। কোশ্চেন নাম্বার A, what a shocking sight. What a shocking sight. SIGHT. Shocking sight.
হোয়াট ইজ শকিং সাইট। ঠিক আছে, এবার বলছে চেঞ্জ ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে এটাকে আমরা করব অ্যাসার্টিভ। ঠিক আছে, এরপরে এখানে আমরা অ্যান্সার লিখব, তারপরে বি। হ্যাঁ, তো এটা হচ্ছে সি ফিভার। সি ফিভার। তো স্টুডেন্ট লক্ষ্য করো, এটি হলো লেসন 6 এর কোশ্চেন নাম্বার 4 পেজ নাম্বার 51-এ। হ্যাঁ, আর এটি একটি পোয়েম, নাম সি ফিভার। এটি শুরু হয়েছে পেজ নাম্বার 48-এ, আর তার প্রশ্ন কোশ্চেন নাম্বার 4 শুরু হয়েছে পেজ নাম্বার 51-এ। এখানে শুধু এই 3টি প্রশ্নই আছে। কোশ্চেন নাম্বার 4-এ বলা হয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। সেই ডাইরেকশন বা ডিরেকশনগুলো এইখানে ব্র্যাকেটের মধ্যে দেখো। চেঞ্জ ইনটু অ্যাসার্টিভ, চেঞ্জ ইনটু কমপ্লেক্স অ্যান্ড চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স। সেন্টেন্সগুলো কি? প্রথম হচ্ছে হোয়াট আ শকিং সাইট, আশ্চর্যবোধক চিহ্ন, নোট অফ এক্সক্লেমেশন বলা হয়। পরেরটি হচ্ছে আই অ্যাম শিওর অফ হিজ সাকসেস, ফুল স্টপ। এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, আগেরটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর সি নম্বর হচ্ছে স্নিগ্ধা ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ। এই সেন্টেন্সটি করতে বলা হয়েছে সিম্পল সেন্টেন্স। এখন এই দিকে যদি দেখি অ্যাসার্টিভ, তখন এটি এক্সক্লেমেটরি, ঠিক আছে। কিন্তু এই দিকে যখন দেখছি কমপ্লেক্স, তখন এটি আসলে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ দেখলে হবে না, এটাকে দেখতে হয় ফরমেশন অনুযায়ী, অর্থাৎ আইদার সিম্পল, কম্পাউন্ড অর কমপ্লেক্স, এই 3 রকমই হয়। হ্যাঁ, ফরমেশন অনুযায়ী। আর এটি হচ্ছে এক্সপ্রেশন অনুযায়ী, ভাব, হ্যাঁ, সেই ভাব অনুযায়ী। আর এটি গঠন অনুযায়ী। তো এটি আছে আই অ্যাম শিওর অফ হিজ সাকসেস, এই সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে আছে। দেখো লক্ষ্য করে, এখানে সাবজেক্ট একটি, ফাইনাইট ভার্ব একটি, আর কোনো সাবজেক্ট ভার্ব কিছু নেই। ঠিক আছে, কোনো লিঙ্কার নেই, অর্থাৎ এটি না তো কম্পাউন্ড না কমপ্লেক্স। কমপ্লেক্স করতে হবে, এটি সিম্পল। এবার স্নিগ্ধা ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ, এই যে নট অনলি বাট অলসো, ঠিক আছে, এই কনজাংশন দিয়ে এটিকে যুক্ত করা হয়েছে। এটি হচ্ছে স্নিগ্ধা ইজ ওয়াইজ অ্যান্ড স্নিগ্ধা ইজ ব্রেভ। কেমন? তো আমরা এটিকে সিম্পল করব। তাহলে কি করব সেটা পরে আসছি, প্রথম থেকে করতে করতে আসি। চলো, হোয়াট আ শকিং সাইট। এই সেন্টেন্সটি যখন আশ্চর্যবোধক এবং আমাদের মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এবং আমাদের করতে বলা হয়েছে অ্যাসার্টিভ, তখন লক্ষ্য করতে হয় এই সেন্টেন্সে কোন ওয়ার্ড এক্সপ্রেশনটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের মূল ওয়ার্ড। তখন হচ্ছে এই যে মানে আবেগটা যেটা দিয়ে বেরোচ্ছে সেটা হচ্ছে হোয়াট। মানে ইট ওয়াজ এ শকিং সাইট, কিন্তু হোয়াটটা এক্সপ্রেশনটাকে, ইমোশনটাকে সাডেন ইম্পালশানে তার পুরো ভাবাবেগটা প্রকাশ করছে, এক্সপ্রেস করছে। তখন সেইটিকে অ্যাসার্টিভে আমি কোন ওয়ার্ড দ্বারা প্রকাশ করব বা এক্সপ্রেস করব সেইটি ঠিক করতে হয়। হোয়াট থাকলে সহজ কথায় ভেরি নিতে হয়। তাহলে আমরা এবার এখানে তো সাবজেক্ট নেব, সাবজেক্ট কই? যেখানে সাবজেক্ট থাকে না সেখানে একটি ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ইট নিতে হয়, আইটি, ইট। তাহলে এখানে লিখব ইট। এইবার এখানে দেখো হোয়াট এ শকিং সাইট।
হোয়াট এ শকিং সাইট, এখানে একটা অক্সিলারি ভার্বের দরকার আছে। হোয়াট এ শকিং সাইট ইট ইজ, ঠিক আছে, সেটি এখানে উজ্জ আছে। তো সেই ক্ষেত্রে এখানে লিখব ইট ইজ। কেন ইজ? সিঙ্গুলার নাম্বার ধরলাম ইট, তাই ইজ। আর এইখানে মনে রাখবে এটাও, এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যখন অ্যাসার্টিভ সেন্টেন্স করব, যদি কোনো ভার্ব উল্লেখ না থাকে তাহলে সেটিকে আমরা প্রেজেন্ট ভার্বেই প্রকাশ করব। তাহলে ইট ইজ এ, এইবার এই যে হোয়াট এর জায়গা এখানে চলে আসবে ভেরি। ইট ইজ এ ভেরি, তারপরে শকিং সাইড যে মূল বিষয়টা লেখা আছে সেটা লিখব। ইট ইজ এ ভেরি শকিং সাইট। যদি এখানে থাকতো হোয়াট এ শকিং সাইট ইট ইজ, তাহলে তো কোনো সমস্যাই হতো না। বা যদি এখানে থাকতো হোয়াট এ শকিং সাইট ইট ওয়াজ, পাস্ট কোনো ঘটনার এক্সপ্রেস করতে গিয়ে যদি ওয়াজ থাকতো তাহলে কিন্তু এখানে ইট ওয়াজ হতো। এটুকুই শেখার। তারপরে দেখো এইখানে আই এম শিওর অফ হিজ সাকসেস, এখানে কমপ্লেক্স করতে বলেছে। আমরা এইখানে সাবজেক্ট আই একটাই পেয়েছি, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে আছে, একটু আগে বলেছি। অ্যাম ফাইনাইট ভার্ব, আই সাবজেক্ট, তারপরে শিওর অফ হিজ সাকসেস। এই প্রিপোজিশন থেকে সিম্পল সেন্টেন্সকে ভাঙা যায়, স্প্লিট করো। কি? আই এম শিওর এটি একটি সেন্টেন্স, আর অফ হিজ সাকসেস এই ফ্রেজটিকে নিয়ে কি করা যায়? অফিসটাকে, অফ হিজ সাকসেস ইকুয়াল টু হি উইল, যেহেতু ফিউচার চিন্তা করে বলা হচ্ছে, দেখো এটা প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে দাঁড়িয়ে কোনো কিছু পূর্বানুমান করা, হ্যাঁ, তাহলে সেটি হচ্ছে ফিউচার ইন্ডিকেট করে। তাহলে হি উইল সাকসিড, হি উইল সাকসিড, ঠিক আছে। এবার এই দুটো যে দেখো এটিকে স্প্লিট করে আমি দুটো সিম্পল সেন্টেন্স তৈরি করেছি। এইবার আমি এখানে এইটিকে ক্লজে পরিণত করব। তো তার আগে আমি দেখব যে আমরা এখানে মূল ক্লজ, মূল অংশ কোনটিকে রাখবো? আই অ্যাম শিওর এইটিকে। তাহলে এবার কি লিখতে পারি? লিখতে পারি আই অ্যাম শিওর। এবার যুক্ত করতে গেলে তো আমাদের একটা লিঙ্কার হিসেবে রিলেটিভ প্রোনাউনকে নিতে হবে। তো শিওর, সরি, আই অ্যাম সরি, আই অ্যাম শিওর, এরপরে আসবে দ্যাট, আই অ্যাম শিওর দ্যাট হি উইল সাকসিড, ঠিক আছে। এই সাকসেস নাউনটিকে আমি ভার্বে পরিণত করেছি, এটি মাথায় রাখবে। তাহলে কি থাকলো? আই অ্যাম শিওর প্রিন্সিপাল ক্লজ, দ্যাট হি উইল সাকসিড, এটা সাবঅর্ডিনেট ক্লজ। একটা প্রিন্সিপাল ক্লজ এবং তার সঙ্গে একটি সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হলো। কেমন? এরপরে পরবর্তী যেটি, সেটি হলো সি নম্বরে, স্নিগ্ধা ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ, সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে আমাদের আগে এই কোরিলেটিভস বা কনজাংশনটিকে বাদ দিতে হবে। বাদ দিলে আমরা ওর যে গুণ প্রকাশ করছি, এখানে দেখো ওয়াইজ আর হচ্ছে ব্রেভ, এই দুটো অ্যাডজেক্টিভ, এই দুটো অ্যাডজেক্টিভকে আমরা কনজাংশন অ্যান্ড দিয়ে যদি যুক্ত করি তাহলে আমার ভার্ব দুটোর দরকার পড়ছে না, সাবজেক্ট দুটোর দরকার পড়ছে না, এবং আমার মানে যেগুলো সিম্পল সেন্টেন্সের কন্ডিশন সেটা হলো যে সিঙ্গেল সাবজেক্ট সিঙ্গেল ভার্ব, ঠিক আছে, ফাইনাইট ভার্ব। তাহলে এখানে আমি লিখতে পারি স্নিগ্ধা ইজ, এবার দেখো কি লিখবো, ওয়াইজ
অ্যান্ড ব্রেভ। ঠিক আছে, স্নিগ্ধা ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ। ঠিক আছে, এখানে কেউ লিটারারি লিখতেই পারো, বোথ, অসুবিধা নেই। হ্যাঁ, স্নিগ্ধা ইজ বোথ ওয়াইজ অ্যান্ড ব্রেভ। তবে কেউ যদি শুধু স্নিগ্ধা ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ লিখো, সেটিও সিম্পল সেন্টেন্স হবে। এই হচ্ছে লেসন 6-এর গ্রামার। এবার লেসন 7-এ আমরা পরবর্তী গ্রামার করব। দি ক্যাট। দেখো স্টুডেন্ট, এবারে আমরা লেসন নম্বর 7-এ পেজ 61-এ কোশ্চেন নম্বর 10, এটি দি ক্যাট, এই যে তোমাদের যে গল্পটি আছে সেখানে পেজ নাম্বার 53, সেখানে রাইটার অ্যান্ড্রু বার্টন প্যাটারসন, তার পেজ নাম্বার 61-এ কোশ্চেন নাম্বার 10-এ যে প্রশ্ন সেটি হলো স্প্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। তো স্প্লিট কি? স্প্লিট মানে ভাঙা বা টুকরো করা। তাহলে এখানে সেন্টেন্সকে আমরা কি করব? সেন্টেন্সকেও আমরা একাধিক সেন্টেন্সে পরিণত করব। এখানে ABCD 4টি সেন্টেন্স আছে, প্রত্যেকটিকেই আমরা সিঙ্গেল থেকে ডাবল করব। এবার এ নম্বর দিয়ে শুরু করি। এখানে কি বলছি? দে পোস্টপোন দেয়ার ভিজিট অ্যাজ দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ। এই সেন্টেন্সটিতে লক্ষ্য করতে হবে যে এটি কোন সেন্টেন্স। দেখো, দে পোস্টপোন্ড একটি সাবজেক্ট, পোস্টপোন্ড একটি ভার্ব, দেয়ার ভিজিট কমপ্লিমেন্ট বা অবজেক্ট হিসেবে ট্রিট করতে পারো, মানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট এটা, দেয়ার ভিজিট। ঠিক আছে, এরপরে আসলো অ্যাজ, এটি লিঙ্কার, দ্য প্রোগ্রাম এটি আরেকটি সাবজেক্ট, ওয়াজ এটি আরেকটি ফাইনাইট ভার্ব, কেমন, কল্ড অফ কমপ্লিমেন্ট। এখানে ওয়াজ কল্ড অফ, অ্যাকচুয়ালি এটা প্যাসিভ ফরমেশনে আছে, হ্যাঁ, এটা ভার্ব, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। তো এখানে দেখো মূল বিষয় যেটি বলতে চাইছি আমি, সেটি হলো এটি কমপ্লেক্স সেন্টেন্স, দুটো সাবজেক্ট, দুটো ভার্ব, বুঝতে পারছো তো? তো এইটি আগে তোমাদের বুঝে নিতে হবে যে এটা সিম্পল আছে না কমপ্লেক্স আছে না কম্পাউন্ড আছে, তাহলে স্প্লিট করার সুবিধা হয়। তখন লিঙ্কারটিকে বাদ দিতে হয়। ঠিক আছে, বাদ দিয়ে বাকি অংশ যে থাকলো, যে ক্লজ, সেই ক্লজগুলো দিয়ে সিম্পল সেন্টেন্স তৈরি করলেই আমাদের পৃথক পৃথক সেন্টেন্স পাওয়া যায়, হ্যাঁ, সম্ভব হয় পাওয়া। তাহলে এখানে দেখো আমরা অ্যান্সার করি, দে পোস্টপন্ড দেয়ার ভিজিট, আর অ্যাজ দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড আপ। এখানে আরেকটু লক্ষ্য করতে হবে, দেখো এইটি হচ্ছে এফেক্ট আর এইটি হলো কজ, কজ এফেক্ট, কজ সবসময় আগে আসে। তাহলে কি লিখব? লিখব দি প্রোগ্রাম, ডবল এম ই, এখানে একটা ই হবে, দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, কল্ড অফ, ফুল স্টপ দিয়ে দাও। ঠিক আছে, এটা একটি সেন্টেন্স। আর দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে দে, THEY, postponed their visit. এইবার এখানে কিন্তু যদিও এখানে আর চাইনি, কিন্তু তোমরা ইচ্ছা করলে এটিকেও ভাঙতে পারো। কীরকমভাবে, যে দে ভিজিট, এই যে দেয়ার ভিজিট, এটিকে করা যায়
যেহেতু পাস্ট টেন্স, দে ওয়ার টু ভিজিট দেয়ার, তারপর হচ্ছে 3 নম্বর দে পোস্টপন্ড ইট। মনে থাকবে? যাই হোক, এখন আমাদের দুটো করলেই হয় মাধ্যমিক লেভেলে বা যে কোনো জায়গায় প্রশ্নে, যেহেতু আমাদের এখানে কোথাও বলেনি যে স্প্লিট করতে হবে কটি সেন্টেন্সে, সেক্ষেত্রে আমরা একাধিক করলেই হলো, দুটো করলেই হবে। এবার আসছি বি নম্বরে, হ্যাভিং ফট দি ব্যাটল, কমা, হি রিটার্ন ভিক্টোরিয়াস। দেখো এখানে এটি একটি অ্যাবসলিউট ফ্রেজ, এটি একটি ফ্রেজ, এটি হচ্ছে সাবজেক্ট হি, এটি ভার্ব, আর এটি হচ্ছে কমপ্লিমেন্ট। এইবার যখনই এই ধরনের সেন্টেন্সকে, এটি সিম্পল সেন্টেন্স, কেমন, একে যখন ভাঙবো তখন ফ্রেজকে সেন্টেন্সে পরিণত করতে চেষ্টা করব। আদারওয়াইজ দেখো এখানে এটি সিম্পল সেন্টেন্স হয়ে আছে, হি রিটার্ন ভিক্টোরিয়াস। এইবার এইটিকে যখন, ফ্রেজটিকে যখন আমি সেন্টেন্সে পরিণত করব, তখন তার টেন্স কি হবে? টেন্স অফ ভার্ব। তো এইটি দেখো পাস্ট টেন্সে আছে, হি রিটার্ন ভিক্টোরিয়াস। এবং এখানে দেখো হ্যাভিং ফট দি ব্যাটেল, ব্যাটেলটা শেষ হয়েছে তবেই তো সে ফিরেছে। যখন অতীতের দুটো পাস্ট হয়, প্রিভিয়াস পাস্ট, তখন আমরা কি করব? যেটা বেশি আগে হয়েছে সেটি পাস্ট পারফেক্ট করে থাকব, এটাই করতে হয়। তাহলে আমাদের এখানে পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাভিং, এটি বাদ গেলে এই ফট, ফাইট, ফট এটি থাকবে, দ্য ব্যাটেল। সাবজেক্ট কে আসবে? হি, অর্থাৎ হি, হ্যাভিংয়ের জায়গায় আইএনজি, এই পার্টিসিপল থেকে মূল ভার্বটি কি? হ্যাভ, হ্যাভের পাস্ট টেন্স কি? হ্যাড, হি হ্যাড ফট, ব্যাস, এটি আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের ফরমেশন হলো। হি হ্যাড ফট, এবার অবজেক্ট দ্য ব্যাটল, আমাদের একটি সিম্পল সেন্টেন্স তৈরি হলো। তারপরেই হি রিটার্নড ভিক্টোরিয়াস। এই যে হি রিটার্ন ভিক্টোরিয়াস, দেখো আমি এখানে কেন পাস্ট পারফেক্ট টেন্স করেছি? অ্যাকচুয়ালি এটিকে বলা হয় সিকোয়েন্স অফ টেন্স। যখন তুমি একটি সেন্টেন্সকে ভেঙে দুটি সেন্টেন্স করবে, তখন তোমার প্রধান কাজ একটি, সেটি হলো সিকোয়েন্স অফ টেন্স মেনটেন করা। এখানে আমি ঠিক সেটি করেছি, কেমন? এরপরে হচ্ছে হি পোর্ড সাম ওয়াটার ইনটু দি গ্লাস অ্যান্ড ড্র্যাঙ্ক ইট। এখানে সাবজেক্ট একটি, কিন্তু লক্ষ্য করো অ্যান্ড কনজাংশন দিয়ে কি করা হয়েছে? আরেকটি ভার্ব এবং অবজেক্টকে যুক্ত করা হয়েছে, আর এইখানে একটি ভার্ব। সেম সাবজেক্ট কিন্তু দুটো ভার্ব আছে আর একটি কনজাংশন আছে। যখন এরকম দেখবে যে একটি সেন্টেন্সে সেম সাবজেক্ট, মানে সিঙ্গেল সাবজেক্ট, সেম সাবজেক্ট, এবং তার পারফর্ম করা একাধিক ভার্ব আছে, তখন কনজাংশনগুলোকে সেপারেট করে আমরা ওখান থেকে ভার্বগুলোর আগে সাবজেক্ট বসিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে আমরা এখানে কি লিখব? লিখব হি পোর্ড সাম ওয়াটার ইনটু, এখানে দা লিখতেও পারি, এও লিখতে পারি, ইনটু দ্য গ্লাস বা এ গ্লাস, ফুল স্টপ। তারপরে এখানে সাবজেক্ট হি, ড্র্যাঙ্ক ইট। সমসাময়িক ঘটনা, তাই দুটোই পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। এগুলো সেন্টেন্স অনুযায়ী আমাদের দেখতে হয়। এখানে দুটোই পাস্ট ইনডেফিনিটে করাই আছে, অতএব আমরা এটিকে আর অন্য কিছু করব না। তাহলে হি পোর্ড সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস বা ইনটু এ গ্লাস, হি ড্র্যাঙ্ক ইট।
ঠিক আছে, এরপরে তাহলে এখানে আমাদের দুটো সেন্টেন্স হলো, এটি একটি, এটি একটি। এরপরে আসি, হি ওয়াজ অ্যাফ্রেড লেস্ট হি বি প্রুভড গিলটি। দেখো, হি বি প্রুভড গিলটি, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, PV3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, অফ ভার্ব, আর হচ্ছে এটি হচ্ছে তোমার কমপ্লিমেন্ট। হ্যাঁ, তো এইখানে তোমার একটি সেন্টেন্স আলাদাভাবে দেখা যাচ্ছে, এটা প্যাসিভ ফরমেশনে আছে, ঠিক আছে। আর এইখানে আছে হি ওয়াজ অ্যাফ্রেড, এটিও একটি সেন্টেন্স হয়েই আছে। এই লেস্ট হচ্ছে একটি কনজাংশন। তাহলে এই যে এই অবস্থা আছে, এখন একে আমি দুটো সেন্টেন্স করব, কিন্তু এই লিস্টের জন্য কোনো এক্সপ্রেশন, কোনো ভাব আছে কি যেটা আমাদের এই দুটো সেন্টেন্সের মধ্যে দিয়ে প্রকাশ হওয়া দরকার, সেটিও দেখতে হবে। এখানে অ্যাকচুয়ালি লেস্ট ইন দ্য নেগেটিভ ফর্ম, লেস্টের একটি মানে দাঁড়ায় সো দ্যাট নট, যাতে না, কেমন এরকম একটা মানে করা যায়। আর এর আরেকটা মানে হয়, আমরা বাংলায় কবিতায় যেরকম বলি পাছে, হ্যাঁ, যেমন পাছে লোকে কিছু বলে। এখানে হচ্ছে হি ওয়াজ অ্যাফ্রেড, সে ভীত হয়েছিল, লেস্ট হি বি প্রুভড গিলটি, পাছে সে দোষী প্রমাণিত হয়, এরকম আর কি। তো সেক্ষেত্রে আমরা কি করব, এইখানে আমাদের মনে রাখতে হবে যে সেন্টেন্সের একটা মূল বিষয় হচ্ছে এক্সপ্রেশন। এখানে লেস্ট মানে তার একটা ভয় হচ্ছে যে সে দোষী প্রমাণিত হতে পারে। এই যে একটা পসিবিলিটির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, আমরা ব্যবহার করি মে, আর মেয়ের পাস্ট হচ্ছে মাইট, MIGHT, মাইট, সেইটি আমরা এখানে লিখব। তাহলে আমাদের সেন্টেন্সের এক্সপ্রেশনটাও হবে, আবার স্প্লিট আপও হবে। তাহলে এইটিকে আগে লিখতে হবে, কারণ এই কজটার উপরেই কিন্তু তার এই এফেক্টটা হয়েছে, সে ভীত হয়েছে, ভয়ে ভীত। তাহলে আমরা এখানে এইটি লিখব যে হি মাইট, MIGHT, হি মাইট বি, ঠিক আছে, হি মাইট বি প্রুভড, PROVED, proved, he might be proved guilty, GUILTY, ঠিক আছে, 1 নম্বর সেন্টেন্স। 2 নম্বর হচ্ছে এইটি, হি ওয়াজ অ্যাফ্রেড, RAID, ঠিক আছে, হি মাইট বি প্রুভড গিলটি, হি ওয়াজ অ্যাফ্রেড। আশা করি খুব সহজে বুঝতে পারছো, মন দিয়ে দেখো, খুব সোজা লাগবে। এরপরে আমরা লেসন 7-এর আরেকটি অংশ কি আছে দেখি, তারপরে আমি সেটা তোমাদের করাচ্ছি। তো স্টুডেন্ট, এবার আমরা কি করব, কোশ্চেন নাম্বার 11 সলভ করব, ঠিক আছে। আমাদের ওই একই গল্পে কোশ্চেন নাম্বার 11-এ বলেছে জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইনটু এ সিঙ্গল সেন্টেন্স। আমাদের এই ABCD চারটি, হ্যাঁ, এই 4টি নম্বরেই দুটো দুটো করে সেন্টেন্স আছে, দেখো। তো আমরা জয়েন করব, কিন্তু এখানে আমাদের কোনো ইনস্ট্রাকশন দেয়নি যে কোনটিকে কিভাবে জয়েন করবো, অর্থাৎ সেটা সিম্পল হবে না কমপ্লেক্স হবে, অ্যাসার্টিভ হবে না ইম্পারেটিভ হবে, কোনো ইনস্ট্রাকশন নেই। তো জয়েনিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হয় সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের কথা।
হি ইজ ওয়াইজ, হি ইজ ব্রেভ। এইখানে জয়েন করব কিভাবে? এখানে হি একটি সাবজেক্ট, হি একটি সাবজেক্ট, দুটো সেম সাবজেক্ট। ইজ ফাইনাইট ভার্ব, ওয়াইজ হচ্ছে অ্যাডজেক্টিভ, ব্রেভ অ্যাডজেক্টিভ। যখন এরকম থাকে সেম সাবজেক্ট সেম ভার্ব আর সেপারেট অ্যাডজেক্টিভ, তখন আমরা তো সেটা শুধু অ্যান্ড দ্বারা মানে যুক্ত করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব এখানে? হি ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ। আবার বলছি, এখানে ব্রেভটা একটু পরিষ্কার করে লিখি, ওয়াইজ অ্যান্ড BRAVE, ব্রেভ। আবার বলি, সেম সাবজেক্ট সেম ভার্ব সেপারেট অ্যাডজেক্টিভ, তখন সেই অ্যাডজেক্টিভও দেখো সেম পার্টস অফ স্পিচ, তখন আমরা এই কনজাংশন অ্যান্ড ব্যবহার করে সেগুলোকে জয়েন করতে পারি এবং সেটি একটি সিম্পল সেন্টেন্সে পরিণত হয়। এরপরে দেখো, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস, দি হাউস ইজ বাই দ্য রিভার। এখানে সাবজেক্ট মাই গ্র্যান্ডফাদার, লিভস ভার্ব, ইন এ বিগ হাউস, এটি একটি কমপ্লিমেন্ট। আর এইখানে এই সেন্টেন্সে দি হাউস সাবজেক্ট, ইজ একটি ভার্ব, আর বাই দি রিভার এটি একটি কমপ্লিমেন্ট। তো এখানে আমরা কমন খুঁজব, এই যে হাউস, এই কমনকে আমরা নিয়ে একটা জয়েন করতে পারি। আর কিভাবে জয়েন করতে পারি সেটি হচ্ছে, আমরা এইখানে এই যে দি গ্র্যান্ডফাদার, উনি কোথায় বাস করেন? যে এই যে বাই দ্য রিভারে, কিন্তু সেখানে কিন্তু এখানে যদি একটি হি থাকতো, হ্যাঁ, তাহলে আমরা সেই পথে এগোতাম। আমি করে দেখাচ্ছি। দেখো, প্রথমে যেটা বলেছি সেটা হচ্ছে মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস। এই যে কমন নিয়ে এসেছি, কেন? এইখানে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব। এই হাউসের জন্য আমরা রিলেটিভ প্রোনাউন হুইচ নিতে পারি বা দ্যাট। কেমন? তাহলে মাই গ্র্যান্ডফাদার লিভস, হ্যাঁ, LIVES, লিভস ইন এ বিগ হাউস হুইচ ইজ বাই দ্য রিভার। ওটা আর লিখলাম না, ওখানে জায়গা কম। বাই দ্য রিভার, হুইচ ইজ বাই দ্য রিভার। এই হুইচটা এই হাউস নাউনকে ফলো করছে এবং এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ বা কমপ্লেক্স সেন্টেন্স, সিঙ্গেল সেন্টেন্স করতে বলেছে, অর্থাৎ একটি সেন্টেন্স। এখানে আমরা সিম্পল করেছি একটি সেন্টেন্স, এখানে আমরা কমপ্লেক্স করলাম একটি সেন্টেন্স। আর যেটি বলছিলাম যে আর কিভাবে করা যেতে পারত, সেটি হচ্ছে, আমি এখানে দেখাই। ধরো লিখলাম মাই গ্র্যান্ড ফাদার, একটু ছোট করে লিখছি, দেখো তোমরা, মাই গ্র্যান্ড ফাদার লিভস ইন এ বিগ হাউস। এইবার যেটি করতে পারি সেটি হলো, এইখানে যেহেতু এই দুটো কমন, তাই একটিকে পুরো মানে বাদ করে দিয়ে আমরা এটিকে একটা ফ্রেজে এক্সপ্রেশনটা করতে পারি। কীরকম? এ বিগ হাউস বাই দ্য রিভার। ঠিক আছে? তাহলেও আমাদের যে এক্সপ্রেশনটা সেন্টেন্সের সেটি প্রকাশ পায়। মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস বাই দ্য রিভার। ঠিক আছে? তবে এইটা নর্মালি তোমরা শিখে থাকো,
এটা করবে, অসুবিধা নেই। পরের সেন্টেন্সটিতে আসছি, আই গট এ নিউ বুক, আই ফেল্ট হ্যাপি। এখানে দেখো এই যে আই সেম সাবজেক্ট, গট আর ফেল্ট দুটো ভার্ব কিন্তু সেপারেট। এ নিউ বুক, ঠিক আছে, এই নিউ বুকটা অবজেক্ট, কিন্তু এ নিউ বুকটা একটা ফ্রেজ, এবং এটি এখানে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। আর এইখানে আই ফেল্ট হ্যাপি, হ্যাপিটা কমপ্লিমেন্ট। এবার যখন এরকম হয় যে সেম সাবজেক্ট, তখন একটি সাবজেক্টকে তো বাদ করাই যায়, কিন্তু দুটো ভার্বের ক্ষেত্রে কি করব? সেপারেট ভার্ব যেহেতু, ডিফারেন্ট টাইপ অফ ভার্ব, এক্সপ্রেশনটা তো রাখতে হবে। তখন যে কোনো একটি ভার্বকে আমাদের কি করতে হয়? পার্টিসিপলে পরিণত করে ফ্রেজে পরিণত করতে হয়। এইবার দেখতে হয় কোনটি আগে, সেইটি ক্ষেত্রে আমরা পার্টিসিপল করব। যেমন আগে হ্যাপি হচ্ছে না আগে বইটি পাচ্ছে? আগে বইটি রিসিভ করছে, তাহলে এই ক্ষেত্রে পার্টিসিপল হবে, অর্থাৎ গটের প্রেজেন্ট টেন্স গেট, আর সেই গেটের সঙ্গে আইএনজি যুক্ত হলে হয়ে গেল পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। গেটিং এ নিউ বুক, ঠিক আছে, গেটিং এ নিউ বুক, তারপরে যা আছে আই ফেল্ট হ্যাপি। কেমন? গেটিং এ নিউ বুক, আই ফেল্ট হ্যাপি, এই উত্তরটি পেলে তোমরা। এইবার এটি কি হলো? এটি একটি সিম্পল সেন্টেন্স তৈরি হলো, একটি ফ্রেজ আর সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। দেখো এবার, মুস্কান ইজ সিক, শি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন। এইখানে মুস্কান অ্যান্ড শি ইজ দ্য কমন, বারবারই কিন্তু কমনটা ফলো করবে জয়েনিংয়ের সময়, আবারও বলছি। তারপরে তাহলে আমরা এখানে এটি বাদ দিতে পারি, প্রয়োজন দেখা যাক আমরা কিভাবে জয়েন করব। এখানে ইজ সিক আর এখানে হচ্ছে কুড নট অ্যাটেন্ড, তাহলে বোঝা যাচ্ছে যে ইজ সিক এর প্রভাব হচ্ছে এটা, তার মানে এটি কজ, এটি এফেক্ট। তখন আমরা কিভাবে জয়েন করব? এই কজটির ক্ষেত্রে অ্যাজ ব্যবহার করব, ঠিক আছে, অ্যাজ। আর যেহেতু অ্যাজ ব্যবহার করে যোগ করব, সেটি একটি সাবঅর্ডিনেট ক্লজ হবে। আর যদি আমরা সেটিকে যদি কোঅর্ডিনেট ক্লজ করি, তাহলে অ্যাজ শি যোগ করব, অ্যাজ শি ইজ সিক। এখানে কি করব? এখানে আমরা প্রথমে লিখব মুস্কান, কেমন, মুস্কান could not attend the function. COULD, could not attend the function as she is sick. এবার ধরো কেউ এইখানে এসে অ্যাজ না দিয়ে লিখলো ফর, ঠিক আছে, হার সিকনেস। সিক আর সিকনেস যেহেতু এক নয়, তাই সিকনেস লেখাটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না, সেন্টেন্স হবে। নাউন ফর্ম, সিকের নাউন ফর্মে নিয়ে এলে সিকনেস। এবার ধরো এখানে আরেকটি করা যায়, বিকজ অফ, বা বিকজ শি ইজ সিক, বা বিকজ অফ হার সিকনেস, ঠিক আছে। কিন্তু এখানে এই যে আমরা করলাম মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন অ্যাজ শি ইজ সিক,
এই একটি সাবজেক্ট, এ একটি মোডাল, একটি ভার্ব, এখানে দ্য ফাংশন কমপ্লিমেন্ট বা এটা অবজেক্ট হিসেবে কাজ করছে, যে কুড নট অ্যাটেন্ড, কি অ্যাটেন্ড করতে পারেনি, দ্য ফাংশন। আর অ্যাজ সি সাবজেক্ট, ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, সিকটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর এটি একটি সিঙ্গেল সেন্টেন্স। এই হচ্ছে। এখানে তোমরা যদি কেউ মনে করো যে না আমি এইটিকে মানে সিম্পল সেন্টেন্স করব, তাহলে কি করব? তাহলে এখানে তোমরা বিইং সিক লিখতে পারো। কীরকম? বিইং সিক, ঠিক আছে? তারপরে সি এর জায়গায় মুস্কান। আমি এখানে একটু লিখি, এখানে জায়গা নেই। ধরো লিখলে বিইং সিক, SICK, মুস্কান, যেহেতু প্রপার নাউন, এম ক্যাপিটাল লেটারে, মুস্কান কুড নট, তারপর যা আছে আর কি, কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, অ্যাটেন্ড দ্য ফাংশন, FUNCTION। এইটিও করা যায়, এটি হবে প্রেজেন্ট ফরমেশন, বিইং সিক, মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন। ঠিক আছে, এবার আমরা এই লেসনটা শেষ করলাম। এবার আমরা লেসন 8-এ যাব। তো এবার স্টুডেন্ট আমরা পেজ নম্বর 62-তে কি পাচ্ছি, দি স্নেল। এটি একটি পোয়েম রিটেন বাই উইলিয়াম কপার। পোয়েট হচ্ছেন উইলিয়াম কপার। লেসন 8, এটি আমাদের আজকের শেষ লেসন। খুব মন দিয়ে শিখবে, খুব ইম্পর্টেন্টও। পেজ নাম্বার 65, সেখানে কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এর অধীনে ABCD 4টি প্রশ্ন আছে। আমাদের করতে বলা হয়েছে চেঞ্জ ইনটু কোশ্চেন্স, অর্থাৎ এগুলোকে আমরা কোশ্চেন তৈরি করব, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। অ্যাজ ডিরেক্টেড মানে এই যে ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটা সেন্টেন্সের পাশে ডিরেকশনগুলো দেওয়া আছে। আমি একটু সংক্ষেপে লিখেছি, তোমাদের করার সময় বলে দেবো এগুলো যখন সলভ করব। যেমন এখানে আছে ইউজ ডাজ, মানে চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ ইউজিং ডাজ, এই হচ্ছে বিষয়টা। এখানে যেমন আছে ইনফরমেশন, ইউজ হু, মানে আমরা এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ করতে হু ব্যবহার করব, কিন্তু প্রশ্নটা হবে ইনফরমেটিভ, মানে এমন প্রশ্ন করব যার ইনফরমেশন অ্যান্সার হবে এইটি। যেখানেই ওরকম ইনস্ট্রাকশন থাকবে, নির্দেশনা ওরকম থাকবে, সেখানে তোমরা জানবে যে ইনফরমেশন ইন্টারোগেশন, মানে ইনফরমেশনের জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা মানেই হচ্ছে যেটি দেওয়া আছে সেটি অ্যান্সার। এরকম আমাদের এখানে দুটো করতে হবে, বি আর ডি। এই সি নম্বরে আমাদের ডিড ইউজ করতে বলেছে, কেমন? এখানে ইউজ করতে বলেছে হাউ, তাহলে ডাজ, হু, ডিড, হাউ, এই 4টি ওয়ার্ড ইউজ করব আমরা পরপর। চলো অ্যান্সার করি, ঠিক আছে? এখানে সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি, এই যে সিরাজ সাবজেক্ট, অলওয়েজ রাইজেস আর্লি, ডাজ যদি ইউজ করা হয়, এটি অলওয়েজ রাইজেস মানেই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অলওয়েজ, এটা মনে রাখবে। আর রাইজ ভার্বের সঙ্গে তো এস যুক্তই আছে। তাহলে আমরা যদি প্রশ্নবোধক করার সময় অক্সিলিয়ারি ডু ইউজ করি ডাজ হিসেবে, তাহলে ভার্বের সঙ্গে আর এস যুক্ত থাকবে না। এবার কি হলো, এরপরে সাবজেক্ট আসবে, ডাজ সিরাজ, ঠিক আছে? অলওয়েজ অ্যাডভার্ব, রাইজ ভার্ব, আর্লি। তাহলে ডাজ সিরাজ অলওয়েজ রাইজ আর্লি, জিজ্ঞাসা চিহ্ন। এটি আমাদের প্রথম কোশ্চেন তৈরি করা হয়ে গেল। পরে অ্যান্সার। এবার দেখো পরের যে আমাদের
প্রশ্ন বি নম্বরে, সেখানে লেখা আছে জয়েস। জয়েস ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। এবার যেহেতু হু ইউজ করতে হবে এবং প্রশ্নটা হতে হবে এমন যার ইনফরমেশন আমরা চাইবো, ঠিক আছে, ইন্টারোগেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন এখানে আমরা প্রথমে তো এর আগেও বলেছি ডব্লিউএইচ কোশ্চেনটা আগে আসে, ডব্লিউএইচ ওয়ার্ড, তাহলে হু। এবার কি এইখানে দেখো অক্সিলারি ভার্ব ইজ দ্য বেস্ট সিঙ্গার, ঠিক ওটি চলে আসবে, হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। অ্যান্সার হচ্ছে জয়েস ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস। এইবার হি স পাস্ট টেন্স আছে, দেখো দ্য রেনবো, এখানে ডিড ইউজ করতে বলেছি, ডু এর পাস্ট হচ্ছে ডিড। এবার এখানে লিখব ডিড, আর এটা তো প্রশ্ন আমাদের ইনফরমেশনের মতো প্রশ্ন নয়, হ্যাঁ, মানে ইনফরমেটিভ নয়, তাহলে আমরা কি প্রশ্ন করব, সরাসরি এটিকেই কনভার্ট করে দেব ইন্টারোগেটিভে। তখন ডিড হি, আর যেই ডিড অক্সিলারি ভার্ব মানে পাস্ট টেন্সে, তখন মূল ভার্বের মূল ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসবে। স এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি। এবার ডিড হি সি দ্য, এবার অবজেক্ট বসলো রেনবো, জিজ্ঞাসা চিহ্ন। এরপরে আসছি আবার ইনফরমেশন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে বলেছে ইউজিং হাউ। এখানে অ্যান্সারটা কি আছে, এটিকে অ্যান্সার ধরতে হবে বলেছি, তাহলে আই গো টু স্কুল বাই বাস, কখন এই অ্যান্সারটি আসে, যখন প্রশ্ন করা হয় তুমি স্কুলে কিভাবে যাও, অর্থাৎ হাউ। টেন্সটা কি, স্কুলে যাওয়া এটা নর্মাল ঘটনা, গো নর্মাল মানে কি ডেইলিকার ঘটনা, ডেইলি হ্যাবিট, তখন সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অতএব এখানে অক্সিলারি ভার্ব ডু বসবে। আর এখানে আই কখন উত্তরে আসবে, যখন ইউ বলা হয়, ইউ এই সেকেন্ড পার্সনের অ্যান্সারে ফার্স্ট পার্সন আই বা উই আসে, যখন ইউ হচ্ছে সিঙ্গুলার সেকেন্ড পার্সন তখন অ্যান্সারে ফার্স্ট পার্সন আই। যাই হোক, তাহলে এখানে আমরা কি লিখব, হাউ ডু ইউ গো টু স্কুল, তার উত্তরে আসবে বাই বাস, আই গো টু স্কুল বাই বাস, তাহলে হাউ ডু ইউ গো টু স্কুল, এইটি হলো আমাদের যে মানে সিকিং কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, যে প্রশ্ন আমাদের কাছে করেছে তার যে উত্তর চাওয়া হয়েছে সেই উত্তর। তাহলে আমরা এখানে আজকে এই পার্ট 2তে আমরা ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে টেক্সট বুক তার যত গ্রামার আছে শেষ করলাম। এটি যদি তোমরা খুব ভালো করে মাথায় রাখতে পারো তো সেটা খুব ভালো, তোমরা খুব ভালো নম্বর পাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আমি সেভাবে আমার চেষ্টা করেছি। এবার তোমাদের কাছে আমার পরামর্শ থাকবে, আমার পার্ট 1 ভিডিওটি অবশ্যই দেখো। হ্যাঁ, এই টেক্সট বুকের উপরে করা আছে, সেখানে লেসন নাম্বার 1, 2, 3 করা আছে সম্পূর্ণরূপে। আর এখানে তোমরা পেয়ে গেলে 4, 5, 6, 7 and 8। ঠিক আছে, তাহলে আজ এখানেই রাখছি। টাটা, ভালো থেকো সবাই।